4টা সেলাই পর্যন্ত লেগেছে এবং আমি গুরুতর ভাবেই কিন্তু তখন আহত হয়েছিলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন আছি ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগ পিএসসি চত্বরে। এখন আমরা কথা বলবো একজন সাংবাদিক ভাইয়ের সাথে। নামটা? আমার নাম রুহুল আমিন শেখ, আমি বাংলাদেশ টাইমসে আছি রিপোর্টার হিসেবে। জি, আমরা দেখতে পাচ্ছি যে দেশের বর্তমান যে পরিস্থিতি, যখন হচ্ছে দাঙ্গা হাঙ্গামা গুলাগুলি হয়, তখন আপনারা কিভাবে আপনাদের পেশাদারিত্ব বজায় রেখে আমাদেরকে এই সংবাদ উপস্থাপনা করেন আপনারা? দাঙ্গা হাঙ্গামা বলতে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক ধরনের আন্দোলন হয়। সেই আন্দোলন ঠেকাতে পুলিশ অনেক সময় চড়া হয়, বা অনেক সময় দুইটা রাজনৈতিক পক্ষ একে অপরের প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে একজন আরেকজনকে হামলা করে দাওয়া পাল্টা দাওয়া করে। সেই ক্ষেত্রে আমরা সত্য সংবাদটা তুলে ধরার জন্য আমরা মাঠে কাজ করি এবং এটা আমাদের পেশা, এবং সেই পেশাদারিত্ব বজায় রেখে আমরা কাজ করি। এখানে আমাদের জীবনের ঝুঁকি থাকে, অনেক ধরনের হামলার আমরাও শিকার হই। কারণ আমি যদি একটু উদাহরণ দেখাই যে গত গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির মধ্যকার যে একটা সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষে আমি নিজে আহত হয়েছি। সেখানে আমার মাথায় ইটের পাথর পরে, অর্থাৎ ইট পরে 4টা সেলাই পর্যন্ত লেগেছে এবং আমি গুরুতর ভাবেই কিন্তু তখন আহত হয়েছিলাম। তখন আমাকে আমার সহকর্মীরা তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়। তো এই যে একটা বিষয়, মানে এটা কিন্তু আমি বাস্তব সাক্ষী আসলে, যে বিভিন্ন সময় যে সংঘর্ষের ঘটনাগুলো ঘটে, এখানে সংবাদকর্মীরাও কিন্তু অনেকটা ঝুঁকিতে থাকে। তবে আমরা ঝুঁকিতে থাকা সত্ত্বেও আমাদের পেশাদারিত্ব বজায় রাখার জন্য আমরা সেই জীবনের ঝুঁকিটা নিয়ে থাকি আসলে। এই যে দেখা যাচ্ছে, আপনি যে বললেন যে আপনি যে একটা দাঙ্গা হাঙ্গামার ভিতরে পড়ে গেছিলেন, ঠিক আছে, এই যে আপনার সাংবাদিক বা মিডিয়া কর্মী ভাইয়েরা যে সকল কার্যক্রম করেন বা প্রচারণার কাজ করেন, দাঙ্গা হাঙ্গামার ভিতরে পড়ে যান, সেক্ষেত্রে আপনারা কি কোনো পুলিশি সহায়তা পান? যে দুইটা রাজনৈতিক দল বা বিভিন্ন সংঘর্ষ, রাজনৈতিক দল বাদেও যে বিভিন্ন জায়গায় যে ঝামেলাগুলো হয়, মারামারি গোলাগুলি, তখন আপনারা যে সংবাদগুলো উপস্থাপনা করতে যান, সেখানে যে আপনার যে ইসের ভিতরে পড়ে যান, ঝামেলার ভিতরে, মারপিটের ভিতরে, তখন আপনারা কি কোনো ধরনের পুলিশি সহায়তা পান? পুলিশি সহায়তা বলতে আমি যদি আপনাকে একটা উদাহরণ তুলে ধরি, তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন আসলে পুলিশের সহায়তা কতটুকু আমরা পাই। কিছুদিন আগে কালের কণ্ঠের একজন সাংবাদিক গত ঈদে বাস টার্মিনালে অতিরিক্ত ভাড়া আদায়ের একটি ঘটনা ঘটছিল। তখন আমাদের সহকর্মী কালের কণ্ঠের সাংবাদিক রাইহান, তিনি সেখানে গিয়ে নিউজ কভারেজ করে এবং সেই চাঁদাবাজির ঘটনা তিনি তুলে ধরেন। সেই ঘটনা তুলতে গিয়ে তাৎক্ষণিকভাবে কিন্তু তিনি সেখানে হামলার শিকার হন। সেখানে বাস টার্মিনালে থাকা একটি সিন্ডিকেট চক্র তাকে হামলা করে এবং হামলা করে তার ডিভাইস ভাঙচুর করে, তাকে আহত করে, তার শার্ট ছিঁড়ে ফেলে। তারপর সেই ঘটনার পর সে মামলা করে এবং মামলা করার পর সেই মামলার এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি, কোনো প্রকার পদক্ষেপ নেওয়া হয়নি। আপনি চিন্তা করে দেখেন, সেই ঈদের ঘটনা, আর আজকে নভেম্বর মাস চলছে, নভেম্বর মাস অলমোস্ট শেষ, তারপরও এই ঘটনার কোনো বিচার আসলে তিনি পায়নি। এই হচ্ছে আসলে আমরা পুলিশের সহায়তাটা, আপনি উদাহরণ দিয়ে দিলাম আপনাকে আমরা কি রকম সহায়তা আসলে পাই। এর আগেও আমরা যে বিগত যে সরকার ছিল, ফ্যাসিস্ট হাসিনা সরকার, তার আমলেও আমরা দেখতে পাইছি যে বিভিন্ন ধরনের সংবাদ কর্মীদেরকে খুন করা, গুম করা হয়, কিন্তু তারা হচ্ছে কোনো ধরনের সংবাদ কর্মীদেরকে কোনো ধরনের সেফটি দেয় না এবং তারা কোনো ধরনের কিছুই করে না। আমরা এখন বর্তমানে দেশটাকে স্বাধীন করছি ছাত্র আন্দোলনের মাধ্যমে, দেশটা স্বাধীন, এবং ফ্যাসিস্ট হাসিনা আমাদের দেশ থেকে পলায়ন করেছে, যার পরিপ্রেক্ষিতে আমরা এখন নিজেরা স্বাধীন মুক্তভাবে কথা বলতে পারি। তাই আমরা চাবো যে স্বাধীন দেশে আমরা সবাই মুক্তভাবে জীবনযাপন করতে, কারো জীবনের উপর যেন হামলা না হয়, কেউ যেন আমাদের উপরে কোনোভাবে আঙুল তুলতে না পারে, এইরকম একটা বাংলাদেশ তো আমরা চাই। এবং বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে, তারা এখন একটা নির্বাচনের মৌসুম, তারা এই বিষয়টা কিরকম ভাবে দেখছে যে আপনার বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জ্ঞানজাম হয়, ঠিক আছে, সেখানেও আপনারা হচ্ছে গিয়ে নিউজ কভার করতে যান, সেখানে কি আপনারা তাদের কোনো রাজনৈতিক থেকে কি কোনো ধরনের সাপোর্ট পান? যে আপনারা সংবাদকর্মীরা সংবাদ পৌঁছানোর জন্য কাজ করতে থাকেন, কিন্তু সেই ক্ষেত্রে যদি দেখে যে আপনি একজন সংবাদকর্মী, গ্যাঞ্জামের ভিতর বিভিন্ন দলের লোকজন থাকে, তারা কি আপনাদেরকে সেফটি দেয়? না, আসলে সাংবাদিক হচ্ছে সমাজের দর্পণ। সমাজের যে চিত্র রয়েছে সেটা সমাজের মানুষের কাছে আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এই কাজগুলো করে থাকি এবং সত্য সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তবে কিছু কিছু রাজনৈতিক যে অনুষ্ঠান হয়ে থাকে, সেই অনুষ্ঠানে আমরা যখন কোনো একটা অনিয়ম হয়, রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো একটা অনিয়ম হয় এবং সেই অনিয়মের ঘটনা যদি আমরা তুলে ধরি,
তাহলে আমরা আসলে তাদের কাছে শত্রু হয়ে যাই। কারণ আমরা তো আসলে এই যে অনিয়মটা যে তুলে ধরলাম, এটা তাদের বিপক্ষে চলে গিয়েছে বিষয়টা, এজন্য তাদের শত্রু আসলে আমরা হয়ে যাই। তবে আমরা আমাদের জায়গা থেকে অনড় থাকবো এবং যে সত্য ঘটনা সেটা তুলে ধরবো, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব এবং দায়বদ্ধতা। প্রিয় দর্শক, এখন শুনতে পেলেন যে একজন সংবাদকর্মী বা আমাদের সংবাদকর্মী ভাইয়েরা তারা কিভাবে আমাদের কাছে সত্য সংবাদ তুলে দেয়। তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে নানা সময় দিন রাত কষ্ট করে যাচ্ছে আপনাদের কাছে সঠিক তথ্য দেওয়ার জন্য। ঠিক আছে, আমরা সবসময় সংবাদকর্মীদেরকে সবসময় সেফটির জন্য ব্যবস্থা করব। আপনিও সাধারণ মানুষ, আমিও সাধারণ মানুষ, তাই আমরা প্রত্যেকেই হচ্ছে একজন সংবাদকর্মী ভাইকে সবসময় সহায়তা করব তাকে বাঁচানোর জন্য, কারণ তারা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের জন্য কাজ করে যাচ্ছে সত্য ঘটনা উদ্ঘাটন করার জন্য। একজন সংবাদকর্মী হিসেবে রুহুল আমিন ভাইয়ের পাশে হচ্ছে কি আমরা সবাই দাঁড়াবো, এবং রুহুল আমিন ভাই না শুধু, তার মতন যত সহকর্মী ভাই আছে আপনার জেলা শহর উপজেলাতে গ্রামে গঞ্জে যত সংবাদকর্মী আছে আমরা প্রত্যেককে সহায়তা করব। ধন্যবাদ।